হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হিয়া শ্রাবণের সামনে দাঁড়িয়ে একটা করে কথা বলছে আর সরি যোগ করছে। 15 থেকে 20 বারের উপরে সরি বলে ফেলেছে। শ্রাবণের খুব হাসি পাচ্ছে। কোথায় ভালো করে কথা বলবে, আর এই ম্যাডাম তো সরি ছাড়া কথাই বলছে না। শ্রাবণ একটা ধমক দেওয়ার পরেও সে সরি বলেই যাচ্ছে। হিয়া মনে করেছে সে অনেক বড় অপরাধ করে ফেলেছে। সাবিয়া চৌধুরী হাসছেন ছেলের কাজে। এখন বুঝতে পারছেন কেন শ্রাবণ বাড়ি ছেড়ে ওই জায়গায় আসে। নিশ্চয়ই মেয়েটার জন্যই। আর একটা কথা মানতে হবে, ছেলের চয়েস আছে। তিনি বুঝতে পারছেন এই মেয়ের জন্যই রিয়াকে বিয়ে করতে নারাজ। তৌকির চৌধুরী সেরে বিয়ে নিচে নামছিলেন। সাবিয়া চৌধুরীকে হাসতে দেখে বললেন, কি ব্যাপার, একা একা হাসছো কেন? আমাকেও একটু বলো, আমিও একটু তোমার সাথে হাসি। বলো তো শ্রাবণ বাড়ি ছেড়ে অন্য জায়গায় কেন আছে? তৌকির চৌধুরী বলে বসলেন, বলো কাজে গিয়েছে। কাজেই না চাই, তোমার ছেলে বউ আনতে গিয়েছে। হোয়াট, কিসব বলছো? আমি নিজের চোখে দেখেছি। একটু আগে ভিডিও কলে কথা বলছিলাম, সেখানে দেখে একটা মেয়ে পিছন থেকে এসে ওর চোখ দুটো ধরলো। মেয়েটা হয়তো আমাকে খেয়াল করেনি, তবে খেয়াল করলো, তখনই সরে গেল। আর তোমার ছেলে লজ্জা পেয়ে বলল পরে কথা হবে বাই। বাহ বাহ, ছেলে তো দেখি আমাদের থেকে একটু এগিয়েই। জানো মেয়েটা খুব ভালো দেখতে, দুজনকে মানাবে। আর তোমার ছেলের চয়েস মারাত্মক। তাহলে তো ভালোই হলো। আর একটা খবর শুনছো কি? মনিরের ছেলে মিরাজ আসছে ঈদের পরের দিন। আই এম শিওর যে এই কথা শ্রাবণের কাছে পৌঁছে গিয়েছে। ও তো ঠিক থাকবে না, কিছু না কিছু করবে। মিরাজ সত্যি আসছে নাকি? কতদিন বা শ্রাবণের ভয়ে ফ্যামিলি ছেড়ে বাইরে থাকবে? সাবিয়া চৌধুরী বললেন, তাও ঠিক। তবে ও যদি এবার কিছু করে আমি বসে থাকবো না। একটা ওর মায়ের জন্য আমার ছেলে কিরকম অবস্থা করেছিল যে ভুলে যায়নি। শুধু মিরাজের মায়ের দিকে তাকিয়ে কোনো ঝামেলা করলাম না। তৌকির চৌধুরী বললেন, ও কথা মাথায় এলেই কিছু কাজ ভালো লাগে না। শ্রাবণও এই সুযোগেই রয়েছে। তুমি যত তাড়াতাড়ি পারো ছেলেকে বাড়ি নিয়ে আসো। আর যাই হোক, এবার আর কোনো রক্তে চাই না। আমি কি করে ওকে আনবো? বলে যে বিয়ে করে বউ নিয়ে আসতে। সাবিয়া চৌধুরী দাঁত চেপে বললেন, তোমার মাথা ঠিক আছে? ও একা কি করে মেয়ের বাড়িতে কথা বলবে? আমাদের সম্বন্ধ নিয়ে যেতে হবে। আমাদেরই যেতে হবে। কবে যাবে? কালকে সময় আছে, কালকে দেখতে যাব। পরের দিন ঈদ। ঈদের দিন তো আর এসব হবে না। আর ঈদের পরের দিনই তুলে নিয়ে আসবো। শ্রাবণও চলে আসবে। আর ওকে এই কয়েকটা দিন বাড়িতেই রাখতে হবে। মিরাজ এলে ওর মাথা থাকবে না। বেশ, তবে তাই হোক। তুমি বিয়ের তোড়জোড় শুরু করো। কালকেই যাবো ওই মেয়ের বাড়ি। হিয়া যখন নিজেকে শান্ত হলো তখন শ্রাবণ বলল, বৌজান, তুমি পিছন থেকে কি আমায় জড়িয়ে ধরতে চেয়েছিলে নাকি গো? হিয়া কাঁদো কাঁদো মুখ নিয়ে মাথা নেড়ে বলল, না, শুধু চোখে ধরতে চেয়েছিলাম। শ্রাবণ বাঁকা হেসে বলল, তা না হয় বুঝলাম। তাহলে এখন যে আমার আম্মু তোমাকে দেখে নিল, এখন তুমি কোথায় পালাবে? কেন, আপনার আম্মু আমাকে মারবে নাকি? শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলল, মারবে কেন? তোমার মাথায় কি পজিটিভ চিন্তা আসে না? তাহলে কি করবে? আদর করে বউ বানিয়ে নিয়ে যাবে। ও, শুধু খুশি লাগছে নাকি? খুশি লাগুক আর না লাগুক, কালকে দেখতে আসতে বলবো। রেডি হয়ে থেকো। হে ভয়ে তো চোখে তাকিয়ে বলল, কালকেই? আচ্ছা, উনি কি রাগী? তবে তোমার প্রতি রাগ করবে না। যদি রাগ করতো তাহলে এতক্ষণে 1000 বার কল দিত। হে স্বস্তির শ্বাস ছেড়ে বলে উঠল, ও আচ্ছা, এখন যাও, আমি কাজ করব। ঠিক আছে। হিয়া চলে যাওয়ার জন্য পা বাড়ালো। পিছন থেকে শ্রাবণ বলল, যা কান্নাকাটি করার আজকেই করে শেষ করো, পরে কিন্তু কাঁদতে দিব না। হিয়া মাথা নাড়িয়ে চলে গেল। নিজেই নিজেকে বকতে বকতে ফ্ল্যাটে এলো। সেই শুরু থেকে ফেসেই যাচ্ছে, এর কোনো উন্নতি হচ্ছে না। আজ ভালো মনে করে শ্রাবণের চোখ ধরতে গেল। মনে করেছিল ভালোবাসার কথাটা বলে দেবে, এরপরে ওদের প্রেম হবে। কিন্তু কি হলো, উল্টো শ্রাবণের মা দেখে নিল আবার নাকি কালকে দেখতে আসবে। হিয়া বিড়বিড় করে বলল, কি রে ভাই, কয়েকটা দিন পরে আসলে কি হতো? এখন বাড়িতে কি বলবো? নিশ্চয়ই বলবে রিলেশন করেছি। আমি আর এসব ভাবতে ভালো লাগছে না। আল্লাহ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। শ্রাবণ চেয়ারে বসে তার মাকে কল দিল। সাবিয়া চৌধুরী ফোন নিয়েই বসেছিলেন। তিনি কল ধরে শ্রাবণকে কিছু বলতে না দিয়ে বললেন, তাহলে কবে আসবো? আমরা ঠিক করলাম কালকে যাব। আমিও ঠিক করেছি কালকে। আমার কাছে সময় নেই। ঠিক আছে, লোকেশন দিয়ে দিও। আর আম্মু শোনো, বলো আম্মু কালকে এসে হিয়াকে মানে পাত্রীকে কোনো কঠিন কিছু জিজ্ঞাসা করো না। আমি আর কি জিজ্ঞাসা করব, যেখানে আমার ছেলের পছন্দ আর তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে। আর আমি রিং কিনে রাখবো, তোমরা কালকেই আংটি পরানোর কথা বলবে। সাবিয়া চৌধুরী হেসে বললেন,
এই ছেলের তো দেখি খুব তাড়াহুড়ো বেঁধে গিয়েছে। খুব তাড়াহুড়ো। আচ্ছা, আর আমার একটা কথা রাখবে? বলো। বিয়ে করে কিন্তু বাড়িতেই ফিরে আসবে। রেডি করো সবকিছু, বিয়ে করে বাড়িতেই ফিরবো। ওকে। অবাক্যর ব্যাপার হলো ছাবিয়া চৌধুরী আর তৌকির চৌধুরী যাচ্ছেন ছেলেকে বিয়ে করিয়ে বাড়িতে রাখতে, যেন বউ অফিসগুলোর ব্যবস্থায় মিরাজের সাথে কোনো ঝামেলা না হয়। আর ওদিকে শ্রাবণ চাচ্ছে হিয়াকে বিয়ে করে মিরাজকে মারতে যাবে। শ্রাবণ ফোনটা কেটে দিয়ে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কল দিল। হ্যালো রনি। জি স্যার বলুন, কোথায় তুমি? স্যার মাত্র বাসায় ফিরলাম। ওকে, আমার মিরাজকে ধরার জন্য সব প্ল্যান রেডি, ওগুলো যেন লিক না হয়। ঠিক আছে স্যার, ওকে এয়ারপোর্ট থেকে ফলো করে ধরে আনবো স্যার। আমি বারবার বলে অ্যালার্ট করছি, খবর যদি লিক হয় একটাকেও বাঁচতে দেব না। অনেকদিন ধরে এই লোকটার জন্য অপেক্ষা করছি। ওকে স্যার, আমার জান গেলেও আমি খবর লিক করব না, আর না আমার টিম মেম্বারদের। রাখছি। সন্ধ্যার পরে শ্রাবণ ইফতার করে কাব্যকে সাথে নিয়ে চলে গেল বাহিরে। কামাল এলো গাড়ি নিয়ে, শ্রাবণ কাব্যকে নিয়ে গাড়িতে উঠে বসলো। কাব্য তো সেই লেভেলের খুশি এই ভেবে যে শ্রাবণ হয়তো বাড়িতে যাচ্ছে, কিন্তু শ্রাবণ গেল একটা জুয়েলারি শপে হিয়ের জন্য রিং কিনতে। দ্বিধায় পড়ে গেল কোনটি নেবে, অনেকগুলো অপশন ছিল। কাব্যকে সাথে নিয়ে চয়েস করে একটা রিং নিল আর একটা গলার হার সেট। কেনাকাটা শেষ করে শ্রাবণ বাসায় চলে এলো। ফ্রেশ হয়ে হিয়াকে কল দিল। বিকেলের পর থেকে আর সামনেও আসেনি, আর দেখাও হয়নি। হিয়া কল কেটে দিয়ে মেসেজ দিল, বাবা পাশে আছে, কথা বলতে পারবো না। তো কি হয়েছে, একটু কথা বলবো, আর তোমায় একটু দেখবো, সারাদিন তো দেখিনি। পারবো না এখন। তাহলে উপরে আসো, মন ভরে দেখি। অসভ্য লোক, তোমার জন্যই তো অসভ্য হয়েছি, সাথে খারাপও হয়েছে। তাই নাকি? তোমার উপরে এসো। তোমার সাথে একটু খারাপ কাজ করে নিজেকেও খারাপ বানাই। আপনি আসলেই অসভ্য লোক। সভ্য অসভ্য রেখে উপরে এসো। পারবো না। তাহলে ভিডিও কল দাও। তাও পারবো না। তাহলে কিন্তু বিয়ে করবো না, রিয়াকে বিয়ে করব। করুন, তাতে আমার কি? আমারই ভালো। ঠিক আছে, বাই। হিয়া ফোনটা রেখে তার বাবার সাথে কথায় মনোযোগী হলো। হামিদ শিকদার হিয়াকে কিছু মামলা নিয়ে কথা বলছিলেন। মাঝে মাঝে হিয়া তার বাবার সাথে এরকম আড্ডায় বসে। হামিদ শিকদারও মেয়েকে টুকটাক মামলার বিষয়ে বোঝান। দুজনের আড্ডার মাঝে হালিমা বেগম এসে বললেন, তোমরা কি রাতের খাবার খাবে না, নাকি এইগুলো নিয়ে পড়ে থাকবে? আম্মু তুমি যাও তো, আর একটু পরে আসছি। হামিদ শিকদারও বললেন, যাও, আমরা আসছি। হালিমা বেগম চলে গেলে হিয়া বলল, আচ্ছা বাবা, কেউ যদি উপায় না পেয়ে নিরুপায় হয়ে একটা অপরাধ করে, তখন কি তাকে ছাড়ানো যাবে না? যাবে, যদি প্রমাণ থাকে সে যে নিরুপায় অপরাধটা করেছে। আর যদি প্রমাণ না থাকে? হামিদ শিকদার হেসে বলেন, তাহলে শাস্তি পেতে হবে। তোমরা কি ছাড়াতে পারবে না? কি করে ছাড়াবো? আমাদের কাছে তো প্রমাণই মেন আম্মু। ও বুঝেছি। অনেক বোঝাবুঝি হয়েছে, এখন চলো খাবে। ঠিক আছে চলো। হিয়া যেতে যেতে মস্করা করে বলল, বাবা আমি তোমাকে আগেই বলে রাখি, আমি যদি অপরাধ করি তাহলে কিন্তু তুমি আমাকে ছাড়াবে। আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার মেয়ের প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে, সে অপরাধের ধারে কাছেও যাবে না। হিয়া স্বস্তির শ্বাস ছেড়ে তার বাবার পাশে বসলো। হিয়া রাতের খাবার খেয়ে রুমে শুয়ে পড়লো। ফোনটা নিয়ে স্ক্রল করলো। অতঃপর শ্রাবণীকে মেসেজ দিল। হিয়া নিজেই শ্রাবণকে মেসেজ দিল, এই যে কি করছেন, রাতে খেয়েছেন? রিয়াকে বিয়ে করেছেন নাকি? শ্রাবণ মেসেজগুলো দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো। দাঁতে দাঁত চেপে লিখলো, বিয়ে করেছি, এখন বাসর করব। হিয়া নাক মুখ কুচকে লিখলো, ভালোই বাসর রাতের জন্য কংগ্রাচুলেশনস। যদি এরপর সামনে না আসো তাহলে কানের নিচে একটা লাগাবো। এরপরে কংগ্রাচুলেশন ইংলিশ বানান বলতে বলবো। হিয়া নিজেও জানে সে শ্রাবণের ঠান্ডা মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। সেই আগুন নিভাতে শয়তানি করে লিখলো, এমন করে বলছেন কেন জামাইজান, আমি তো আপনার একটা মাত্র বউই। যাক, এখন তাও একটা পজিটিভ কথা মুখ থেকে বের করলে। এখন বলো কি করছো? শুয়ে আছি। আপনি? বাসর ঘরে বসে আছি। কি শুয়ে আছি? রাতে খেয়েছো? খেয়েছি। আপনি? আচ্ছা, কালকে সত্যি দেখতে আসবে? রিং কিনে রেখেছি, কালকে পরিয়ে দিয়ে আসবো। হে খুশি হয়ে গড়াগড়ি পড়ার অবস্থায় লিখলো, কখন আসবেন? গেলেই দেখতে পাবে। আর একটা কথা জিজ্ঞাসা করব? করুন। তবে আমাকে সত্যি কথা বলতে হবে, কিছু লুকিও না। ঠিক আছে বলুন। তোমার কি এর আগে কোনো প্রেমিক বা পছন্দের কেউ ছিল, বা এখনো আছে? হে মুস্কি হেসে লিখলো, না, কেউ ছিল না, আর এখনো কেউ নেই। সত্যি কথা বলো, তা না হলে কিন্তু তোমার ব্যাপারে খোঁজ নিতে আমার 2 মিনিটও লাগবে না। আপনি সারা জীবন খোঁজ নিলেও এরকম কিছু শুনবেন না। শ্রাবণ মুচকি হাসলো। ও জানতো হিয়া এরকমই।
তবুও জিজ্ঞাসা করলো। পরদিন সকাল থেকে হিয়া একটু নার্ভাসই ছিল। ওর বাবা মা জানে না, ওর বলারও সাহস হয়নি। এর মাঝে শ্রাবণ মেসেজও দেয়নি, হিয়াও দেয়নি। বিকেল 2:30 ছুঁই ছুঁই তখন তৌকির চৌধুরী, সাবিয়া চৌধুরী আর কামাল হিয়াদের ফ্ল্যাটে এসে নক করলো। কামালের হাতে মিষ্টি। বিয়েটা যদি ঠিক হয় তাহলে মিষ্টি মুখ পড়েই যাবেন ওনারা। মেন দরজায় খুলে দিলেন হালিমা বেগম। তিনি কাউকেই চেনেন না, যার পরনে তিনি বললেন, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। তৌকির চৌধুরী বললেন, এটা তো হিয়াদেরই বাসা, তাই তো? হিয়ার মা। কিছু হয়েছে? না, কিছু হয়নি। আমরা আসলে আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। ঠিক এই সময়ে হালিমা বেগমের পিছনে দাঁড়ালেন হামিদ শিকদার। তৌকির চৌধুরীর চোখে চোখ পড়তেই হামিদ শিকদার কিছুক্ষণ তাকিয়ে রইলেন। দুজনে 2 মিনিট তাকিয়ে থাকার পরে হামিদ শিকদার এসে দাঁড়ালেন। দুজনের মাঝে চেনা পরিচিত হাসি ফুটে উঠল। দুজন দুজনকে জড়িয়ে ধরে বললেন, কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত দুজন বন্ধুত্ব ছিল, কিন্তু এই কয়েকটা বছর দুজনের তেমন দেখা হয় না। হামিদ শিকদার বললেন, বন্ধু তুই? কতদিন পরে? আরে বন্ধু তুই, এটা তোর বাড়ি নাকি? আর হিয়া তোর মেয়ে? হিয়া আমারই মেয়ে। কেন, কি হয়েছে রে? তাহলে তো কোনো কথাই নেই, চল বসে কথা বলি। সবাই একসাথে বসলো। তৌকির চৌধুরী বললেন, আমি সব ভেঙেই বলি, আমার ছেলে হিয়াকে পছন্দ করে, ওই পাঠালো। হামিদ শিকদার খুশি হয়ে বললেন, ও তবে তোর ছেলেকে তো দেখিনি। আর ওদের কি রিলেশন ছিল নাকি? না, ও শুধু বলল হিয়াকে নাকি পছন্দ করে, হিয়াও নাকি পছন্দ করে। বেশ এতটুকুই চাই যে সম্পর্কটা হালাল পথেই এগোক, ওদের মাঝে কোনো রিলেশন নেই। হালিমা বেগম বললেন, ও আমাদের একটাই মেয়ে, মেয়ের যেহেতু পছন্দ তার কথা বাড়িয়ে কি করব। আর ছেলেকে নিয়ে আসতেন, একসাথেই কথা বলতাম। পাশ থেকে কামাল বলল, ছেলে আবার কি দেখবেন? ছেলে তো আপনাদেরই সাথেই থাকে। হামিদ শিকদার বললেন, আমাদের সাথে মানে? কই, আমরা তো ছেলেকে দেখি না। ছেলে কোথায় থাকে? কামাল হাতের আঙুলের উপর দিকে দিয়ে নিজের উপরে তাকিয়ে বলল, ছেলে দোতলায় থাকে। হামিদ শিকদার আর হালিমা বেগম দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলেন। দুজনেই অবাকের শেষ প্রান্তে।